জি জনাবা, এখন কিসের জন্য ফোনটা দেওয়া হয়েছে যদি একটু বলতেন। ঢং করো না। শোনো, তুমি ইমিডিয়েট অনিককে এই বাড়ি থেকে বের করো, না হয় ছেলেটাকে বাঁচানো যাবে না। অনল মাহমুদ প্রতি রাতে কিসের ইঞ্জেকশন দেয়, অনিক নাকি কোথায় চলে যায় নিজেই বুঝতে পারে না। ও নিজের মুখে আমাকে বলেছে, মিসেস নুরিকে আমি ছেলের জন্য লুকিয়ে কাঁদতে দেখেছি। ভেজাল ছিল না, তার চোখে সত্যিকারের ভালোবাসা দেখেছি অনিকের জন্য। তবে আমি এটাই বুঝতে পারছি না সে চুপচাপ কেন সহ্য করছে, কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভীষণ অবাক হয় আহিস। মেয়ে কি বলছে এসব? তার জানার বাইরে আরো কিছু আছে নাকি? অপর পাশ থেকে আসমানি তাড়া দিচ্ছে। আহিস ঝটপট বলে ওঠে, মধ্যবয়স্ক দারোয়ানটা আমার লোক, লুকিয়ে কথা বলে নিবি তার সাথে। অনেককে বাড়ি থেকে বের করে সেফ জায়গায় রেখে আসার দায়িত্বটা তোর, তবে নিজেকে বাঁচানোর দায়িত্ব তোর নিজেরই। সাবধানে থাকিস, খুব তাড়াতাড়ি তোকে আমার কাছে নিয়ে আসবো। আসমানি দীর্ঘশ্বাস ফেলে। আহিস দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পায়। মনটা ভার হয়ে আসে তার। অনুশোচনা ঘিরে ধরে। ঠিক তখনই আসমানি বলে ওঠে, আচ্ছা, আঙ্গুর এখন রাখতাছি, তোমার সাথে পরে কথা বলবো। এইখান নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি আসি তো সব সামলে নেবো। কথাটা বলেই ফিক করে হেসে দেয় আসমানি। না চাইতেও হেসে ওঠে আহিসও। ফোন কেটে দেয়। আহিস হেসে মিহির হাত ধরে সামনে এগোয়। রিসর্টে ফিরে যাবে। সন্ধ্যায় নীলাচল থেকে সূর্যাস্ত দৃশ্য দেখে রাতে চাঁদের আলোয় সময় কাটাচ্ছে বউ শাশুড়ি। পরিবেশ অতি রোমাঞ্চকর। কাপলদের জন্য হয়তো পরিবেশটা খাপে খাপ, তবে মনিরা সালেহা বেগমের জন্য খারাপ না। কালকের অসমাপ্ত জীবন্ত গল্প নিয়ে বসেছেন সালেহা বেগম। মনিরার দিকে তাকিয়ে বললেন, রমিজা চলে যাওয়ার পর একাই থাকছিলাম আমার বাড়িতে। তবে হয়তো সেটা কিছু মানুষের সহ্য হয়নি। যুবতী বয়সে সুন্দরী হয় গ্রামের ডিমান্ড ভালো ছিল। দেখতাম কিছু ছেলেরা রোজ ঘোরাঘুরি করত। গ্রামের মানুষ তো আর বাজ বিচার করবে না, তারা মেয়েদের ওপর দোষ চাপালেই বাঁচে। চলে গেলাম বাবার বাড়ি, সেখানে কোনো অসুবিধাই আমার হয়নি। আমার সুখের সংসার, আমার প্রতি রমেশার ভালোবাসা সবই দেখেছেন তারা। নিয়তি যদি ফাঁকি না দিত আমার জীবনটা অন্যরকম হতো। আমার ছোট্ট ছেলেটাকে তারা মাথায় তুলে রাখতো। ভালো ভালো পরিবেশ, ভালো খাবার, ভালো কাপড় সব চাইতেই পূরণ করেছে আমার আব্বা। নানা নাতির ভাগ ছিল জোড়ায় জোড়ায় একদম। এত সুখের মাঝেও ভালো থাকতে পারিনি শুধু আমি। রুমিতা শুধু কল্পনায় ভেসে বেড়াতো। ডাকতো শালু আয়, এখানে আয়, চকলেট আনছি তোর লাইগা। ছুটে যেতাম, পেতাম না। রমিজদা হাওয়ায় মিলিয়ে যেত। জাপটে ধরে আগলে রাখতে চাইতাম, পানি হয়ে গড়িয়ে যেত। দিন যেতে লাগলো আমার, খারাপ অবস্থা হতে লাগলো দিন দিন। রমিজার কবরের পাশে শুয়ে থাকতাম। জানো, রমিজা আমাকে এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতো, রাত কেটে ভোর হতো, সকাল গড়িয়ে দুপুর হতো, তবুও ছাড়তো না। কত শত কথা বলতো আমার সাথে। রমিজদার বিরহে ভুলেই বসেছিলাম রমিজদার স্বপ্নের কথা। আব্বাই বলল কলেজে ভর্তি হতে, রাজি হলাম না। বুঝাতে বুঝাতে রাজি হলাম, সেখানেও শান্তি নেই। ঘটকেরা বাড়ি এসে এসে বসে থাকতো, ছেলের কি হবে না হবে আমার থেকে তাদের ভাবনাই যেন বেশি। আব্বা অতিষ্ঠ হয়ে উঠলেন। একদিন কলেজ থেকে বাড়ি এসে দেখি ইলাহি কাণ্ড, আমার নাকি আজ মা, ছেলের ডাকে থেমে গেলেন সালেহা বেগম। লুকিয়ে চোখে জল মুছে পিছু ঘুরলেন। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল মনিরা। আজও রহস্যটা উদ্ঘাটন হলো না। বেজায় রাগ হলো আহিসের প্রতি। কটমট দৃষ্টি ফেলে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। আহিস ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে পড়ল। যা বাবা, কি করলো সে? আমতা আমতা করে মাকে বলল, রিসোর্টে ফিরতে হবে, বেশ রাত। সালেহা বেগম মনিরার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসলেন। উঠে দাঁড়িয়ে মনিরা উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতে মনিরা উঠে দাঁড়ালো। শাশুড়ির হাত ধরে হন হন করে আগে চলে গেল। রাগের কারণ ধরতে না পেরে থতমত মুখ নিয়ে হাঁটতে থাকলো আহিস। কাল সারাদিন কোথায় ছিলে আখি? গুমোট কণ্ঠস্বর। আখির ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল। যার ঝলকে পড়ে যেতে নিয়েও বিছানা চাদর খামচে ধরল সে। দীর্ঘদিনের খরা মাটিতে যেমন ফাটল সৃষ্টি করে, আখি নিজের গ্রীবাদেশে তেমন ফাটল অনুভব করে। এতবার ঢোক গিলেও গলা ভেজাতে পারছে না। খরা মাটি যেমন পানি শুষে নেয়, ভয় তার মুখে মুখে লালাটাও শুষে নিচ্ছে। সারা শব্দ না পেয়ে আফরা আবার বলল, কথা বলছো না কেন? কোথায় গিয়েছিলে? বেইমানি করছো আমার সাথে? বাঁচতে পারবে? আখি খানিক পর সহজ হলো। চুপ থাকা মানে ঘাড়ে দোষ আপনা আপনি চাপিয়ে নেওয়া। আমতা আমতা করে বলল, ভুল বুঝতে পারছেন আপা, আমি গ্রাম দেখতে বাইর হয়েছিলাম। আফরা তাচ্ছিল্য হাসল। হাসির শব্দ আখির কানে পৌঁছালো না।
ঠাউরও করতে পারল না তার সাথে ঠিক কি হতে চলেছে। আফরা সহজ গলায় বলল, ওকে, ভুল বুঝলাম না। তবে এমন কোনো কাজ করো না নিজের মৃত্যু নিজে ডেকে নিয়ে আসবে। আমি নারী, ভয়ঙ্করী, সর্বগ্রাসী। ফোন কেটে দিয়ে পাশে তাকালো আফরা। ভ্রুকুচকে মীরা তাকিয়ে দেখছে। মীরা কিছু বলার সুযোগ না দিয়ে আফরা বলল, তুই কোথা থেকে খবর পেলি? আমার লোক আখিকে বড় রাস্তা পার হতে দেখেছে। তোর লোক? কেন? তুই কি আমাকে ঝরা পাতা মনে করছিস? মাটিতে পড়ে একাই গড়াগড়ি খাবো? আমি ডাল যুক্ত পাতা, সৈন্য ছাড়া রাজ্যের মূল্য কই? মীরা ফোন টিপতে টিপতে আফরার থেকে দূরত্ব সৃষ্টি করলো। আফরা বুঝতে পারলো মীরা তাকে এড়িয়ে চলতে দ্রুত প্রস্থান করলো। সেও আর কিছু ভাবলো না। মেয়েটাকে অবিশ্বাস করতে কষ্ট হয়। হাঁটা ধরল আফরা। বিষাদের আকাশের ঘন কালো মেঘেদের রাজত্ব ক্রমশ যেন প্রকট হচ্ছে। যুবথুবু হয়ে আছে হাস্যজ্জ্বল অনুভূতিগুলো। আনমনে কখন নিজের ঘর পেরিয়ে গেল টের পেল কারো ধমকানোর শব্দে। এই যে ভাবুক রানী, কোথাও বসে না হয় কোথাও দাঁড়িয়ে ভাবুন। হাঁটতে হাঁটতে ভাবনার সময় কার সাথে কার ধাক্কা লেগে যায় বলা যায় না। এমনও তো হতে পারে দোতলা থেকে নিচে পড়ে গেলেন, তখন আর জীবনের মায়াও করতে হবে না। ভৎসনা অপমানে থমথমে হয়ে যায় আফরার মুখশ্রী। চোখ তুলে তাকায় সে। বিরক্তি দৃষ্টি ফেলে তাকিয়ে আছে আফিফ। মুনতাসির ভ্রু কুঁচকে জবাব দিল, জীবনের মায়া রয়েছে, একবারও বলেছি। অন্য কেউ হলে হয়তো এমন কথায় থতমত খেয়ে যেত। মেয়েটাকে পাগলও ভাবতে পারত। জীবনের প্রতি মায়া কার না আছে। তবে আফিফের মুখশ্রীতে বিরক্তি ছাড়া কিছুই ফুটে ওঠে না। অপ্রসন্ন কণ্ঠে বলল, বলতে হবে কেন? জীবনের মায়া সবারই আছে, নিজের জীবন না হোক অন্যের জীবন। আপনার জীবনের মায়া না থাকলেও আপনার কাছে নিশ্চয়ই প্রিয়জনের জীবনের মূল্য রয়েছে, রয়েছে না? প্রিয়জন আপনাকে ছাড়া ভালো থাকবে? থাকবে না। এই কারণের জন্য হলেও আপনাকে জীবনের মায়া করতে হবে। আফরা স্তব্ধতার সহিত আফিফের কথাগুলো শ্রবণ করল। প্রিয়জনের পাতায় হাতড়ে হাতড়ে চারটে মুখই সে খুঁজে পেল। একজন তার সাথে রয়েছে বছর দুয়েক, আরেকজন তার বোন। দুজন অত্যন্ত গোপনীয়, যাদের জীবনের মায়া সে করে, খুব করে। তবে কি সে কারো কাছে এই প্রথম ভুল টিকল? তার জীবনের মায়া করা উচিত, মন বলছে নিশ্চিত করা উচিত। আফরার গুমুট মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো আফিফ। হুট করে আফরা আনমনে প্রশ্ন করে বলল, আপনার জীবনের মায়া নেই? বুলেটের সম্মুখে বুক পাততে ভয় করে না? আফিফ যেন এই প্রশ্নেরই অপেক্ষা করছিল সাথের মেয়েটির থেকে। আশপাশ নজর ঘুরিয়ে বলল, চলুন কোথাও বসা যাক। আফরা না করতে ইচ্ছে করলো না। উত্তরটা শোনার কৌতূহল তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে। মাথা নেড়ে সাজা নিয়ে সে হাঁটা ধরল। ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে আফিফ আফরাকে অনুসরণ করছে। আফরা গিয়ে বসলো রিসর্টের সামনে। যথেষ্ট দূরত্ব বজায় রেখে পাশে বসলো আফিফ। নীরবতায় কেটে গেল কয়েক মুহূর্ত। আফিফ নিজ থেকে শান্ত কণ্ঠে বলল, নিজের জীবনের মায়া সেদিনই স্থগিত রেখেছি যেদিন আব্বুর মুখে শুনেছিলাম দেশ তোমার সন্তান। মা বাবা যেমন সন্তানকে পরম যত্নে আগলে রাখে, সন্তানের বিপদে আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে, সন্তানের ব্যথায় বেশি কষ্ট পায় তারা। তোমাকেও দেশকে আগলে রাখতে হবে। বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের ক্ষতিতে তোমার অন্তর ব্যথিত হবে। শত্রুদের বুক বরাবর বুলেট ছুটতে হাত কাঁপবে না। নিজের জীবনের মায়া না করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। গাম্ভীর্যপূর্ণ কথাগুলোয় আফরার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল। শরীর কেমন কাঁটা দিয়ে ওঠে। কণ্ঠে দেশের প্রতি শ্রদ্ধা, মায়া, এমন অনুভূতি লোকটা কিভাবে প্রকাশ করে? আফিফ এক পলক আফরার মুখের দিকে তাকিয়ে আবার বলল, সেদিন থেকে গোটা দেশ আমার সন্তান। নিজ সাধ্যমতো আগলে রেখেছি। শত্রুর বুলেটের সামনে বুক পেতেছি। বুলেট শরীর ভেদ করে রক্ত ছড়িয়েছে, থেমে যায়নি। এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমি আমার দেশের মায়া করি, জীবনের নয়। দেশের মায়াই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি না থাকলে বিপদে ঝাঁপিয়ে পড়বে কে? অন্য কোনো অফিসার অবশ্যই আসবে, কিন্তু সে তো আফিফ মুনতাসির নয়, না সে নুরুল আলম সিদ্দিকীর ছেলে। আশা করি উত্তর পেয়ে গেছেন মিস আফরা ইবনাত। আলো অন্ধকার পরিবেশে দুজন মানবী তাকিয়ে আছে অদূর ওই পাহাড়ে। কখনো দৃষ্টি মেলে মেঘে ঢাকা আকাশকে চোখের পাতায় এঁটে নিচ্ছে, কখনো জমিনের প্রতি অগাধ মায়া টের পাচ্ছে। কি একটা সুতো দুজনকে পাশাপাশি বসিয়ে রেখেছে কে জানে। না দুজন কথা বলছে, না কেউ প্রস্থান করে দূরত্ব সৃষ্টি করছে। অদ্ভুত উৎকণ্ঠা দুটো হৃদয়ে। মিনিট দুয়েক পেরিয়ে যায়। আফরা আবার প্রশ্ন করে, যদি বলা হয় নুরুল আলম সিদ্দিকী, মাতৃভূমি দুজন সম্পূর্ণ দুদিক, আপনি কোনটা বেছে নেবেন জেনারেল আফিফ মুনতাসির? উত্তর দিতে হিমশিম খেতে হলো না আফিফের। যেন ঠোঁটের ভাঁজে আগ থেকে লুকানো ছিল উত্তর।
প্রশ্নের অপেক্ষা মাত্র। মুচকি হেসে জবাব দিল, আফিফ মুনতাসির কখনো অন্যায়ের সাথে আপোষ করে না, না নুরুল আলম সিদ্দিকী শিখিয়েছেন। জীবন স্রোতধারায় ভাসতে ভাসতে যদি টের পায় যে মানুষটা আমার মনে একটু একটু করে দেশপ্রেম জাগিয়ে তুলেছেন, লয়ালিটি শিখিয়েছেন, সেই মানুষটি দিন শেষে অন্যায়ের নিকট হেরে গিয়েছেন। আফিফ মুনতাসিরের বুলেট অপরাধীর শরীর ভেদ করতে কুণ্ঠাবোধ করবে না। তবে প্রশ্ন যদি নুরুল আলম সিদ্দিকী লয়াল, তখন আফিফ মুনতাসির জেনারেল পদ এক স্বাক্ষরেই ছেড়ে দেবে। যে আমাকে জন্ম দিয়েছে, যার বদৌলতে দেশকে ভালোবাসতে পেরেছি, দেশের সেবা করছি, তাকেই যদি বলিদান দিতে হয়, মায়ের মুখের হাসি কেড়ে নিতে হয়, অমন দেশ দিয়ে আমি কি করব? কয়েকদিন দেশের লোক আফিফ মুনতাসিরকে বাহবা দেবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে, গণহারে সম্মাননা দেয়া হবে, কিন্তু কিছু সময়ের ব্যবধানে সব ভুলে যাবে সবাই। ভুলে যাবে আমার ত্যাগকে। কেউ উপলব্ধি করতে পারবে না বাবা হারিয়ে আমার অবস্থা, মায়ের সুখ কেড়ে নিয়ে আমার নত মুখের জ্বালা। বুকের ব্যথা কেউ দেখবে না। নিজের বুকের রক্ত ঝরাতে কার্পণ্য নয়, তবে প্রিয়জনের রক্ত আফিফ মুনতাসিরকে অধিক হিংস্র করে তোলে। বলা বাহুল্য, হিংস্র আফিফ মুনতাসির কারোর জন্যই শুভকর নয়। সে হোক আমার সোনার বাংলা, আমার মাতৃভূমি। আপনার মনে হলো উত্তরটা তার মন গ্রহণ করেছে। লোকটা যেমন অফিসার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে যাচ্ছে, তেমনি সন্তান হিসেবেও সমান যোগ্যতা রয়েছে। মানুষ এতটা পারফেক্ট হয় কি করে? আপনার আদুরে কিশোরীর মতো প্রশ্ন করে বসল, এতটা পারফেক্ট কি করে? পারফেক্ট আমি? কেউ পারফেক্ট হয় না, কোনো না কোনো খুঁত থেকেই যায়। আমি একজন অফিসার, একজন সন্তান হিসেবে যোগ্য হলেও একজন স্বামী হিসেবে সমান যোগ্যতা রাখতে পারবো না, কারণ আমার জীবনে কোনো মেয়ের প্রবেশ ঘটবে না। এটাও একটি খুঁত। নারী বিদ্বেষী? না, দেশের প্রতি ভালোবাসা। উঠে দাঁড়ায় আফিফ। বড় বড় পা ফেলে রিসর্টের ভেতর ঢুকে পড়ে। গাম্ভীর্যপূর্ণ পায়ের ভাঁজে আফরা বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। দেশপ্রেমে আসক্ত এক সৈনিক মন কুঠিরে শ্রদ্ধার স্থান নিয়ে নিয়েছে। খুব করে টের পায় সে। দৃষ্টি ঘোরায় আফরা। দূরের আকাশে চোখ রেখে হুট করে হেসে ওঠে। নির্ভেজাল নাকি রহস্য লুকিয়ে আছে রাতের আধারেই মিশে যায়। কারো চোখে পড়ে না। এ যেন ধোয়া হয়ে কুয়াশায় মিশে যাওয়া নতুন ভোরের আগমন। স্নিগ্ধ হাওয়া দুলিয়ে দিচ্ছে মন। মনের উচাটনে কোণঠাসা নাদিয়া। বলে তো দিল কয়েকদিন ঘুরবে, তবে তার এখন কেন ভয় করছে? মনে হচ্ছে সামনে এগুলোই খারাপ কিছু হবে, যা তার জন্য মোটেও সুখকর নয়। চিন্তাগ্রস্ত মন নিয়ে মদের গ্লাসে চুমুক বসায় নাদিয়া। রাতে ঘুম হয়নি, চোখ বন্ধ করে শুয়েছিল মাত্র। কিছুক্ষণ পর পর কেমন শরীর কেঁপে উঠত। চোখের পাতায় আহিসের বিরক্তি মাখা মুখশ্রী ভেসে উঠত। যে দৃষ্টি তাকে অবজ্ঞা করছে, তার ভালোবাসা নিয়ে ভৎসনা জারি করছে, তাকে অবহেলায় ফেলে রেখেছে মনের বাহিরে। কথাগুলো মনে হতেই যেন নাদিয়ার মস্তিষ্ক চঞ্চল হয়ে উঠল। পুরো এক গ্লাস অ্যালকোহল ঢেলে দিল গ্রীবাদেশে। ইদানিং মদ নামক অমৃতের স্বাদও জিহ্বা পায় না। মন তার বিদ্রোহ ঘোষণা করে নিষ্ঠুর পুরুষকে নিয়ে ভাবতে ব্যস্ত। দরজা খোলার শব্দ। এলোমেলো দৃষ্টি ফেলে দরজায়। মীরা এসেছে। নাদিয়ার হাতে মদের গ্লাস দেখে মুচকি হাসে। তা ছিল কণ্ঠে বলে ওঠে, খাস মাতাল, মহৎ কাজের জন্য নোবেল তোমারই প্রাপ্য নাদিয়া। একদম যোগ্য অধিকারী। যাই হোক, মাতাল হয়ে পড়ে থাকবে না, বেরোবে। তোমার প্রেমিক পুরুষ তো চললো বউ বাচ্চা নিয়ে। এতটাই চমকে গেল নাদিয়া। হাত থেকে মদের গ্লাস পড়ে ঝনঝন শব্দ করে ভেঙে গেল। মীরার হাসি চওড়া হলো, তবে নাদিয়া আকস্মিক রেগে গেল দ্বিগুণ হারে। বউ বাচ্চা মানে? মশকরা হচ্ছে তার সাথে? বড় পা ফেলে মীরার সামনে দাঁড়িয়ে কাজ চেপে ধরল শক্ত হাতে। মীরার মাঝে ভাবান্তর দেখা গেল না। সে ভাবালিশ ঠোঁটে মুচকি হাসি বজায় রেখে দাঁড়িয়ে আছে। নাদিয়া রাগে চেঁচিয়ে বলে ওঠে, বউ বাচ্চা মানে? ফজলামি করো আমার সাথে? ভাবি হয় ভুলে যেও না, ওই মেয়ে আয়েশের ভাইয়ের মেয়ে। বুঝতে পেরেছো তুমি? এক ঝটকায় নাদিয়ার হাতের মুঠো থেকে মুক্ত হয় মীরা। গম্ভীর দৃষ্টি ফেলে এক পলক বাইরে তাকিয়ে হিসিয়ে বলে ওঠে, ভাবি, বউ হতে দেরি লাগবে না? বলেছি না, চেঁচাবে না আমার উপর, খুব খারাপ হবে। আমাকে ঠিকঠাক চিনতে পারোনি, ওয়ার্নিং দিলাম তোমায়। এরপর ভুল হলে তোমাকে পাহাড়ের খাদে ফেলতে আমার 2 সেকেন্ড সময়ও লাগবে না। পরের কথাগুলো নাদিয়া কর্ণকুহরে আর পৌঁছালো না। সে তো ডুবে আছে। বউ হতে দেরি লাগবে না কথাটাই তার এত বছরের ভালোবাসা কিছুই না। দুদিনের এক মেয়ে যে ভাবেছিল সে এসে তার ভালোবাসা কেড়ে নিবে, নাদিয়া মানতে পারছে না। মীরাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয় নাদিয়া। কান্নায় ভেঙে পড়ে সে। টপ টপ করে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। বুকে রক্তক্ষরণ বুকের মাঝে লুকিয়ে থাকে। জ্বালাময়ী অনুভূতিগুলো আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে তাকে। একটা কথায় মন বলে, ভালোবাসা পাপ।
দরজার বাইরে দাঁড়িয়ে মীরা শব্দহীন হাসতে থাকে। কান্নাগুলো তার বুকে কেমন আনন্দের জোয়ার বয়ে আনছে। গুনগুন করতে করতে হাঁটা ধরে। তোমার প্রেমের টানে না মজিলে, সেটাই হয়তো ভালা। বুঝতে আমার হইল দেরি, পীড়িত ভীষণ ঝালা। কান্নার মাঝেও মীরার কণ্ঠস্বর কানে পৌঁছায় নাদিয়ার। গানটা যেন তাকেই তাচ্ছিল্য করে গাইছে মেয়েটি। প্রেমে তো সেই 3 বছর আগেই মজেছে, বুঝতেও দেরি করে ফেলেছে। পীড়িত যে ভীষণ জ্বালা, প্রতিনিয়ত বুকে রক্তক্ষরণ হয়, অবিরাম অশ্রু হয়ে ঝরে পড়ে। অসার শরীর যে জ্বালাময়ী অনুভূতি চিহ্ন, ভালোবাসা সত্যিই পাপ। ব্যাগপত্র গাড়িতে তুলছিল আহিস। কিছুক্ষণ পরেই তারা নীলাচলকে বিদায় জানাবে। মীরা দূর থেকে দেখে এগিয়ে এলো। আশপাশটা ভালো করে পরখ করে কয়েক মুহূর্ত আহিসের ব্যস্ত মুখশ্রী দেখল। হুট করে কেশে গলা ঝেড়ে বলে উঠল, আপনার মেয়ে কোথায় মিস্টার? আহিস ফট করে মাথা তুলল। মীরাকে দেখে ভ্রু কুঁচকে এলো অসম্ভব। মেয়েটাকে সে আফরার সাথে দেখেছে। বিরক্ত হলেও স্বাভাবিকতা বজায় রেখে বলল, রুমে রয়েছে হয়তো। আপনার বউ? বুঝতে পারে না আহিস মেয়েটা কি বলতে চাইছে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে মীরা মুচকি হেসে বলে ওঠে, মিহি আপনার মেয়ে, মেয়ের মা নিশ্চয়ই আপনার বউ হবে, তাই নয় কি? রাগ হলো আহিসের। মেয়েটা গায়ে পড়ে কথা বলতে আসছে কেন? মতলব কি? তীক্ষ্ণ চোখে মীরার দিকে তাকাতে মীরা ঠোঁটেলিয়ে হাসল। কেন যেন মনে হলো হাসিটা আহিসের বুকে লেগেছে। তীক্ষ্ণ চোখের দৃষ্টি নির্মল হয়েছে, চোখে মুখে আকাঙ্ক্ষা। মীরা হেসে বলল, আপনাদের তিনজনকে একসাথে বেশ মানিয়েছে। ফ্যামিলি হলে খারাপ হবে না? আহিস ভীষণভাবে চমকালো কথাটা শুনে। ফ্যামিলি হলে খারাপ হবে না কথাটা কোথায় যেন শুনেছিল। মেয়েটাকে তার পরিচিত ঠেকছে কেন? কে এই রমণী? ভাবতে পারল না আহিস। এক প্রকার ছটফটিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করলো। বেনি করা মেয়েটা তার দিকে মিষ্টি হেসে তাকিয়ে আছে। হাসিটার কত মিল! এমন মিল হতে পারে? হিসেব মেলাতে মেলাতে আহিস অতীতে ডুব দিল। কেউ একজন ঠিক এভাবেই বলেছিল, আপনাদের দুজনকে একসাথে বেশ মানিয়েছে। ফ্যামিলি হলে খারাপ হবে না? চোখ ভিজে আসে। কোটরে কালো মনির আশেপাশে সাদা অংশ কেমন লাল হয়ে আসে। চোখ মুখ শক্ত করে নেয় আহিস। ঠোঁট কামড়ে নিজেকে ঠিক রাখার প্রয়াস চালায়। সফল হয় তবে দেরিতে। আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসে। তা ছিল নাকি অভিযোগ? বড়সড় ঘর, সারি সারি চেয়ার সাজানো, বড় একটি টেবিলে পানির বোতল, এলোমেলো কাগজ, একপাশে পড়ে আছে রিমোট, দেওয়ালে বড় সাইজের একটি টিভি। ঘরের আসবাবপত্র বলতে এগুলোই দেখা যাচ্ছে। চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে আদিল, চোখে মুখে গাম্ভীর্য, অদ্ভুত রাগী ভাব, দৃষ্টি সাদা ফ্লোরে। সামনে দুজন লোক ইশারায় কথা বলে যাচ্ছে, একে অপরকে শুধাচ্ছে নিজেদের ভঙ্গিমা। দৃষ্টি নিচে থাকলেও ব্যাপারটা আদিলের অজানা নয়। সময় দিচ্ছে তাদের। মিনিট দুয়েক পেরিয়ে যেতেই গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, একে অপরের মতামত জানানো হয়েছে, এবার আমি কিছু বলি। চমকালো দুজনই। ধরা পড়ার ভয়ে মাথা নিচু করে চুপ রইল। আদিল তা ছিল হেসে বলল, তা কি সিদ্ধান্ত নিয়েছেন? ব্যবসা এবার দুজন একসাথে করবেন, স্বতন্ত্র? মাহমুদের বয়কট করবেন? শান্ত কণ্ঠস্বর। তবে যে ঝড়ের ইঙ্গিত। দুটো লোক ঠাউর করতে পেরেই কাচুমাচু করতে লাগলো। ইচ্ছে থাকা সত্ত্বেও কথা বলতে পারছে না। আদিল মাহমুদ বলুন না বলা পর্যন্ত যে কথা বলার অধিকার তাদের নেই। আদিল আবার বলল, তার ডিলার কত টাকা বেশি দেবে বলেছে? $1000? জীবনে মায়া নেই? আপনাদের সাহস দেখে আমি ইমপ্রেসড। বেশ ভালো লাগলো, তবে এমন সাহস যে ভুল জায়গায় দেখানো হয়েছে। চোখ তুলে দুজনকে পরখ করলো আদিল। দুটোই কিছু বলার গড়িমসি করেও চুপ করে যাচ্ছে। এবার আর দৃষ্টি নত করলো না। দুজনের দিকে তাকিয়ে বিজ্ঞদের মতো বলল, বিড়াল ভাত পেয়ে খুশির বদলে যখন মাছের আশা করে, ওটা তার অধিকার। মাছ টেঙিয়ে মাংসের আশাকে কি বলবে? লোভ? হুম, লোভ নয়। সে তো নিজ জিহ্বাকে বিশ্বাস করতে পারেনি। ভিন্ন স্বাদের আশায় নাচতে নাচতে চলে আছে। তবে সে কি জানতো ভিন্ন স্বাদে মেশালো বিষের কথা? বিষের কথাটা শোনা মাত্রই একজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আদিলের পায়ের কাছে বসে অনুরোধ কণ্ঠে বলে উঠল, স্যার, ভুল। লোকটি দুটো শব্দের বেশি উচ্চারণ করতে পারল না। তার আগেই উত্তপ্ত বুলেট কণ্ঠনালী ভেদ করে থামিয়ে দিল তাকে। পাশে লোকটি থরথর করে কাঁপলেও চেয়ার ঠেলে উঠে দাঁড়ানোর সাহস করেনি। না সাহস করেছে মুখ ফুটে কিছু বলার। একে তো দুজন চুক্তি ভঙ্গ করে অন্য কারোর সাথে ডিল করতে যাচ্ছিল। মাহমুদের নিয়ে নানান কথা কানাঘুষা করেছে। তার ওপর আদিল মাহমুদের সামনে বসে তারই করা নিয়ম ভঙ্গ করে কথা বলেছে। সিংহ কি মাংসের গন্ধ পেলে চুপ করে বসে থাকবে?
ঠিক হামলে পড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। এখানেও ঠিক তাই ঘটল। যে রাগ দমিয়ে রেখে আদিল মাহমুদ তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল, সেই নিষ্পিস করা হাতকে ভুল দ্বারা জাগিয়ে তুলল। চরম ভুল। এখন জীবন দিয়ে পস্তাতে হচ্ছে। আদিল লোকটার কাঁধ বরাবর পা রেখে দ্বিতীয় লোকটার দিকে তাকালো। মুচকি হেসে ধাক্কা দিতে লুটিয়ে পড়ল রক্তাক্ত দেহটা। সাদা ফ্লোর রক্তিম হয়ে উঠেছে কয়েক মুহূর্তেই। চুপচাপ শব্দহীন কেটে গেল কিছু সময়। হুট করে আদিল সহজ গলায় বলল, বেরিয়ে যান, পিছু ফিরবেন না, প্রস্তুত হন রাতের জন্য। লোকটি সাথে সাথে মাথা নিচু করে উঠে দাঁড়ালো। একবারও পিছু না ফিরে সুরসুর করে হেঁটে বাইরে চলে গেল। হাঁপ ছেড়ে বাঁচল যেন। আদিল লোকটার হাঁটার গতি দেখে হাসলো। নিচে পড়ে থাকা মৃতদেহটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, আদিল মাহমুদকে চিনতে ভুল করা মানে সবচেয়ে বড় আফসোস জীবনে রাখা। আমার গুহায় থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ইস, বড্ড আফসোস হচ্ছে না? দুটো গাড়ি পর পর এসে থামলো থানচি বাজারে। গাড়ির কাজ এখানেই সমাপ্ত। এর পরের পথ ট্র্যাকিং করে চলতে হবে। প্রথমেই নেমে এলো আহিস। পেছনে এসে জানালা গলিয়ে মাথা ঢুকিয়ে কিছুক্ষণ কথা বলল। কোনো দিক না তাকিয়ে চলে গেল গাইড নিতে। থানচি থেকে গাইড নেওয়া বাধ্যতামূলক। তবে তার মুখে কেমন আশঙ্কার ছাপ ছিল। হয়তো চিন্তায় এতটা পথ হাঁটবে তো। দ্বিতীয় গাড়ি থেকে নেমে এলো জিয়াউল। বসকে অমান্য করে এসেছে, সে থাকতে কেন তার বস নেমে গাইড খুঁজবে? গাড়িটা অদৃশ্য হওয়া পর্যন্ত হাঁটতে লাগলো সে। যখন দেখলো তাকে দেখা যাবে না গাড়ি থেকে, তখন পকেটের ফোন বের করে ফোন দিল। স্যার, ম্যাম পৌঁছেছে? নুরুল আলম সিদ্দিকী কয়েক সেকেন্ড চুপ রইলেন। চাপা সুরে বললেন, পৌঁছেছে মানে? আমাকে প্রশ্ন করছো তুমি? তোমরা কি পাঠিয়েছ? পৌঁছাবে কেমন করে? থতমত খেয়ে গেল জিয়াউল। নিজ হাতে গাড়িতে উঠিয়ে দিয়েছে। বড়সড় ঢুক গিলল সে। চটপট বলল, আমি নিজের হাতে গাড়িতে বসেছি স্যার, পৌঁছবে না কেন? রাগে জল শক্ত হয়ে এলো নুরুল আলম সিদ্দিকের। যেটা ভেবেছিল সেটাই হয়েছে। গলা উঁচিয়ে বলে উঠল, জলদি গাড়ি ট্র্যাক করো। আফিফকে জানানোর প্রয়োজন নেই, চিন্তায় ভুল করে বসবে। ক্ষমা করবেন স্যার, ছোট স্যার চিন্তায় ভুল করা মানুষটা, তাকে জানাতে হবে, নাহলে গোলমাল হয়ে যাবে। আমি রাখছি স্যার। ফোন কেটে দিয়ে দৌড়াতে শুরু করলো জিয়াউল। মাথা কাজ করছে না। তাদের লোকের কাছেই তো পাঠিয়েছিল, তাহলে এখনো পৌঁছাবে না কেন? ড্রাইভিং সিটে বসে ফোন টিপছিল আফিফ। জিয়াউলের দৌড়ে আসার খানিক বিচলিত হয়। কেমন উদ্ভ্রান্ত লাগছে ছেলেটাকে। প্রশ্ন করার সুযোগ পায় না। তার আগে জিয়াউল হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, স্যার, আন্টি তো পৌঁছেনি এখনো, ড্রাইভারের ফোন ধরছে না। কিঞ্চিত বিচলিত হলেও নিজেকে সামলে নিতে সেকেন্ড সময় লাগলো না আফিফের। আদেশ কণ্ঠে বলল, সেসব তোমার ভাবতে হবে না, তুমি যে কাজে এসেছো সেটাতে মন দাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুটা অবাক হলেও স্বস্তির নিঃশ্বাস ফেল জিয়াউল। স্যারের চুপ থাকা মানে কামিনী বেগম সেফ। আবার ফোনে মনোযোগ স্থাপন করলো আফিফ। হর্নের শব্দ। তীব্র বেগে ছুটে আসা বাইক হঠাৎ করে থেমে গেল। পরপর 3টা বাইক থামতে শব্দ দূষণে আফিফের মুখশ্রীতে বিরক্তির ছাপ ফুটে উঠল। কপালে ভাঁজ ফেলে বাইরে দৃষ্টি ফেলতে ভাঁজ আর কপালে রইল না, মিশে গেল অবাকের আড়ালে। এক প্রকার সম্মোহনী হয়ে নেমে এলো গাড়ি থেকে। 3জন মেয়ে বাইক রাইড করে পাহাড়ি রাস্তায় আসা কম ব্যাপার নয়। যদিও ছেলে মেয়ের মধ্যে তেমন পার্থক্য আফিফ করে না, তবে মেয়েগুলোর মধ্যে নিজের মাকে দেখে কেমন প্রতিক্রিয়া করবে সে বুঝতে পারছে না। তার কি অবাক হওয়া উচিত নাকি রাগ করা উচিত? মিনিট খানেক সময় গেল এটা ভাবতেই, তবে এর সমাধান সে পেল না। কামিনী বেগম এখন আর শাড়িতে আবৃত কোনো বাঙালি বউ নয়। বাইক রাইডারদের মতো পোশাক আশাক পরে কেমন যুবতী হয়ে গেছে। যদিও আফিফ তার মায়ের বয়স অনুমান করতে পারে না, সুস্বাস্থ্যের অধিকারিণী কামিনী বেগম যে স্বামীর পাল্লায় পড়েই এক্সারসাইজ করতো বা করে তা আফিফের জানা। শাড়ির আড়ালে লুকিয়ে থাকা যোদ্ধা মাটাকে দেখা হয়নি। আফিফের চোখ মুখে মুগ্ধতা ছড়িয়ে গেল। তার মনে হলো সে পাশে দাঁড়ালে কেউই বিশ্বাস করবে না এই মহিলার ছেলে সে। নিজের ভাবনায় নিজে হাসলো আফিফ। ছোট ছোট পা ফেলে এগিয়ে যাওয়ার আগে গলায় ক্যামেরাটা জড়িয়ে নিল। কামিনী বেগম বাইক থামাতেই হেলমেট খুলে দাঁড়িয়ে আছে। আফিফকে এখনও তার চোখে পড়েনি। যখন পড়ল কিছুটা ভয় খেলে গেল তার মনে। রাগ করবে না তো? আফিফ দূর থেকে মায়ের দিকে ক্যামেরা তাক করে গলা উঁচিয়ে বলে উঠল, আম্মা পোজ। কামিনী বেগম সাথে সাথে কয়েকটা পোজ নিয়ে নিলেন, যেন আগে থেকেই তৈরি ছিল। আফিফ কাছে এসে বলে উঠল, মিসেস নুরুল আলম সিদ্দিকী দেখছি বেশ মাস্তিতে আছেন, যুবতী হওয়ার কারণ কি?
লজ্জায় রক্তিম হয়ে উঠল কামিনী বেগমের মুখশ্রী। পাশেই আফরা, মীরা, নাদিয়া দাঁড়ানো। আফরা বাদে দুজনের মুখশ্রীতেই অবাকতা। মায়ের লজ্জারাঙা মুখ দেখে আফিফ হেসেই বলল, উপস আমার সামনে লজ্জা না পেয়ে এমন লজ্জা আব্বু সামনে পেও, তাহলে দেখবে মিস্টার নুরুল আলম সিদ্দিকী ডিউটি জলাঞ্জলি দিয়ে তার মিসেসকে পাহারা দিতে শুরু করবে। বলে শব্দ করে হেসে উঠল আফিফ। কি প্রাণবন্ত লাগছিল তাকে। কামিনী বেগম হালকা হেসে ছেলের কাঁধে চাপড় বসালেন। মা ছেলের খুনসুটি বেশ উপভোগ করছিল আফরা। মায়ের থেকে নজর ঘুরিয়ে আফিফ তাকায় আফরার দিকে। ভূমিকাহীন বলে ওঠে, মিস আফরা, আম্মুকে পেলেন কোথায়? রেডি হচ্ছিলাম, উনি আসলো রুমে। প্রশ্ন করায় কোনো উত্তর আসলো না। অফার করলাম আমাদের সাথে যাবে, রাজি হয়ে গেল, ব্যাস চললাম। 4 জন, তবে উনি আমার মা জানতাম না। চোখ ছোট ছোট করে তাকালো মীরা। গড়গড় করে মিথ্যে বলল এই মেয়ে। অচেনা একজনকে সাথে নেওয়ার ভুল যে আফরা করবে না সে জানে। মীরা চাহনিতে চোরা হাসলো আফরা। মীরা বলল, আপনার ছেলেকে যেহেতু পেয়েছেন, এবার আমরা আসি। আপনাকে খুব ভালো লেগেছে আমাদের রাইড, খুব এনজয় করেছি। বিরক্ত হলো আফরা। এই মেয়ে আগ বাড়িয়ে পাকনামি করতে আসছে। আফিফের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে মিসেস কামিনী গেলে আপনার আপত্তি থাকার কথা না নিশ্চয়ই? প্রথমত, আমরা ওনাকে আপনার মা হিসেবে জানতাম না। দ্বিতীয়ত, আমাদের না দেখা হলে আপনি জানতেও পারতেন না আপনার মা আমাদের সাথে। তৃতীয়ত, আমি চাইছি জার্নিটায় মিসেস কামিনী আমাদের সাথে থাকুক, তবে আপনি নয়। আফিফ হাসলো, ঠোঁট এলিয়ে উদ্দেশ্যহীন ভাবে আফরার কাছাকাছি দাঁড়ালো। খানিক ঝুঁকে ফিসফিস করে বলল, অবশ্যই আপত্তি নেই। প্রথমত, ওনারা কেউ না জানলেও আপনি ঠিক জানতেন মিসেস কামিনী আমার মা। দ্বিতীয়ত, আমাদের না দেখা হলে আমার কানে খবর পৌঁছাতে দেরি লাগতো না। তৃতীয়ত, আমিও চাইছি মিসেস কামিনী আপনার সাথে থাকুক, তবে আমি নই। ফিসফিসানি কথাটা আর কারো কানে পৌঁছালো। আফরা বিব্রত বোধ করলো। লোকটা ধুরন্ধর। আফিফ গলা কেশে সবার দৃষ্টি আকর্ষণ করলো। মুচকি হেসে বলল, ওকে, আই অ্যাগ্রি। হ্যাপি জার্নি। রিকোয়েস্ট একটাই, মিসেস কামিনী বেগম কেমন থাকবে জানি না, আফিফ মুনতাসিরের মা যেন ঠিক থাকেন। আর দাঁড়ালো না আফিফ। জিয়াউলকে দেখে এগিয়ে এলো। গাড়ি থেকে প্রয়োজনীয় মালামাল বের করে পিঠে চাপিয়ে নিয়ে এক পলক পেছনে তাকালো। কামিনী বেগম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না আফিফ তাকে অচেনা কারোর হাতে ছেড়েছে। মায়ের দৃষ্টিতে আফিফ দুর্বোধ্য হেসে আফরাকে বায় জানালো। থতমত হয়ে বায় জানাতেও ভুলে গেল আফরা। ছেলেটার ব্যবহার আজীব লাগছে। এখানে আবার রহস্য নেই তো? হাঞ্চি বাজার থেকেই সাকাহাফং পর্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু। মানুষের বসতি পেরিয়ে ক্রমশ পাহাড়ি ট্রেল। পাহাড় ছাড়া অন্য কোনো রাস্তা নেই এখানে। কেবল পার হতে হবে দানবের মতো এক এক পাহাড়। অতিক্রম করতে হবে অবাকতা মেশানো অনুভূতিগুলো। বসতি মনুষ্যহীন এমন জনপথে সঙ্গী কেবল পাহাড়ের কালো সাদা মেঘ, হঠাৎ হঠাৎ বৃষ্টি, জমির ক্ষেত, সবুজ ঘ্রাণ আর পাহাড়ি ঝিরির মিষ্টি জল। আহা দৃশ্য! কেবলই মনে হবে 1000 বছর থেকে যাওয়া যাক প্রকৃতির কোলে। আফিফের চোখে মুখে অদ্ভুত এক দ্যুতি লক্ষ্য করছে জিয়াউল। সাকাহাফং পর্বত দেখার উত্তেজনায় নাকি অন্য কিছু টের পেল না। হঠাৎ করে তার নজরে চাষকৃত কিছু ফসল পড়তেই অবাক হলো সে। চীনে এগুলোকে? তবে মনে পড়ছে। আফিফ আনমনেই বলল, জুম চাষ। এটি পাহাড়ের গায়ে ঢালু এলাকায় জঙ্গল কেটে পুড়িয়ে জমি তৈরি করে চাষ করা হয়। মানব সভ্যতার শুরু থেকেই এর প্রচলন। মানুষ জীবন ধারণের জন্য কত কিছুই না করে। গাইড তাদের বিভিন্ন তথ্য দিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। কিছুটা পথ হাঁটার পর গাইড আচমকা দাঁড়িয়ে পড়ল। মোটা কণ্ঠে বলল, জনাব নাতনি, ক্যাম্পে নিজেদের নাম ঠিকানা অনুভক্তি করে নিতে হবে। আসুন আমার সাথে। আফিফ জানতো বিষয়টা, তবে আনমনা ভাবনায় খেয়াল করেনি। নাম ঠিকানা অন্তর্ভুক্ত করে আবার হাঁটতে লাগলো তারা। পায়ে ট্রেকিং শু থাকায় হাঁটতে অসুবিধে হচ্ছে না। অনেকক্ষণ হাঁটার পর আফিফের চোখ মুখে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য হলো। নগর সভ্যতাহীন এক অন্য কোনো জনপদের দৃশ্য তার সম্মুখে। অরণ্যের পথে পথে নানান প্রজাতির কীটপতঙ্গ, বন প্রজাপতি, রং বেরঙের প্রজাপতি ঝাঁক ছুটে চলছে মধু খুঁজতে। ক্যামেরায় বন্দি করার পর আফিফের ইচ্ছে হলো হাত দিয়ে ছুঁয়ে দেওয়ার। হাত বাড়িয়ে দিতে কয়েকটা প্রজাপতি উড়ে গেল হাত ছুঁয়ে। আফিফের মনে হচ্ছে এ যেন দম বন্ধকর অনুভূতি। আফিফের রিয়াকশন দেখে গাইড মুচকি মুচকি হাসছে। এ পর্যন্ত যাদেরকে এখানে পর্যন্ত নিয়ে এসেছে তারা এখানেই থাকার পরিকল্পনা করে বসত। প্রজাপতির ছোঁয়ার লোভ হয়তো সামলাতে পারত না।
তবে এই ছেলেটির মাঝে মুগ্ধতা থাকলেও তেমন কোনো মনোভাব পেল না। আবার হাঁটতে শুরু করলো তারা। ক্লান্তি যেন তাদের ছুঁতে পারে না। অচেনা পতঙ্গগুলো কিলবিল করছে অরণ্য জুড়ে। আফিফ শান্ত চোখে দেখল সব। তবে যখনই বিলুপ্ত প্রায় পাখির ঝাঁক উড়ে যেতে দেখল, চোখের সম্মুখে আফিফের চোখ মন চঞ্চল হয়ে উঠল। কিছুটা চিৎকার করে বলে উঠল,